জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 2 এর পেজ নাম্বার 47-এ রয়েছে 16 থেকে 20 দাগ পর্যন্ত করব। এই যে 30 থেকে 40 মিনিট ক্লাস হবে, ঠিক আছে, সেই 30 থেকে 40 মিনিটের মধ্যেই তোমাদের 16 থেকে 20 দাগ পর্যন্ত আমি কমপ্লিট করব। আগের ক্লাসে টার্গেট নিয়েছিলাম আমরা কত দূর না 6 থেকে 15 পর্যন্ত, 6 থেকে 15 পর্যন্ত করব বলেছিলাম এবং শেষ করেছি, কিন্তু শেষ না করে আমি কিন্তু ক্লাস থেকে বার হইনি। সেরকম আজকে আমি করব না 16 থেকে 20 দাগ পর্যন্ত। যদি 10-15 মিনিট সময় বেশিও লাগে সেক্ষেত্রেও কিন্তু 16 থেকে 20 দাগ পর্যন্ত আমরা করব। তাই তোমরা যারা খাতা কলম নিয়ে এখনও বসোনি তারা খাতা কলম নিয়ে বসে যাও, এর সাথে বইটা রাখবে, ক্লাস 10-এর যে বইটা রয়েছে সেই বইটা রাখবে সাথে, এবং আমার সাথে সাথে চলো শুরু করো। 16 থেকে 20 পর্যন্ত আমরা টার্গেট নিয়েছি এবং টার্গেট কমপ্লিট করবই, ঠিক আছে, চেষ্টা নয়, 16 থেকে 20 পর্যন্ত আমরা করবই। আর চ্যানেলটির সাথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করো। তো চলো লেটস গো। দেখো 16 দাগের অঙ্কে কি বলা হয়েছে তোমাদের স্ক্রিনে আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, সাথে সাথে তোমরা বইটা কাছে যদি রেখেছো তাহলে বইটাও দেখতে পারো। কি বলা হয়েছে দেখো না, 16 দাগে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন বার করতে হবে। তাহলে 1 লাখ টাকা মোট টাকা, যার মধ্যে একটা হচ্ছে ব্যাংকে জমা রেখেছেন আর একটা পোস্ট অফিসে জমা রেখেছেন। তাহলে সেম এই ধরনেরই কোয়েশ্চেন 2024-এ এসেছিলো, ঠিক আছে, 2026-এও আসার চান্স আছে। যদি কোনো স্টুডেন্ট 2026-এ থেকে থাকো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, না হলে 2027-এর জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার আগে আমি একটু দেখে নেব না আমরা কি সূত্র শিখেছিলাম না I × 100 = PRT। সরল সুদ কষার একটা কমন সূত্র রয়েছে যেটাকে বলা হচ্ছে I × 100 = PRT। এই আইকে বলা হয় সরল সুদের হার, পিকে বলা হয় আসল এবং আরকে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সরল সুদের হার, এবং টিকে বলা হয় সময়। আইকে আসল, পি সুদ, আইকে বলা হয় সুদ, পিকে বলা হয় না আসল, আরকে বলা হয় সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এবং টিকে বলা হয় সময়। তাহলে এই ছিল আমাদের সূত্রটা। তাহলে 16 দাগের অঙ্কটাতে আমরা চলে যাই। 16 দাগে দেখো কি বলেছে না 1 লাখ টাকা যে নিয়েছে তাহলে কোথায় কত টাকা নিয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে এবং মোট সুদটা দেওয়া আছে, তাই তো 5,400 টাকা মোট সুদ দেওয়া আছে। তাহলে দেখো আমরা ধরি দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে অপনয়ন করে করা যায়, আরেকটা করা যায় না দুটোই ধরে, অর্থাৎ এক্স এবং ওয়াই ধরেও করা যায়। আবার একটাকে যদি ধরি ব্যাংক থেকে X টাকা ও কোথায় নিয়েছে, আরেকটা ব্যাংকে রয়েছে পোস্ট অফিস থেকে Y টাকা ধার করেন। ধরে নিয়েছি X টাকা আর Y টাকা ধার করেন। তাহলে এই যে ধার করেন বা 1 লাখ টাকা যে ধার করেন, সঞ্চিত ধার করেন নয়, 1 লাখ টাকা কি করেছে দেখিনি একটু, জমা রাখেন, সরি ধার রেখেন নয়, জমা করেন Y টাকা। তাহলে ব্যাংকে X টাকা ও পোস্ট অফিসে, এটা হবে ব্যাংকে 1 টাকা ও পোস্ট অফিসে, ব্যাংকে X টাকা জমা করেন ও পোস্ট অফিসে Y টাকা জমা করেন, ধার করেন না, সরি বলতে ভুল হয়েছে। এটা কি হবে না ব্যাংকে X টাকা ও পোস্ট অফিসে Y টাকা জমা করেন। তাহলে দেখো অতএব ব্যাংকে X টাকার কত পার্সেন্ট হারে না ব্যাংকে দিচ্ছে তাকে 5% হারে। তাহলে 5% হারে 1 বছরের সুদ, 5% হারে 1 বছরের সুদ সমান কত হয়ে যাবে না x × 5 × 1/100।
এত, তাহলে কত হয়ে যাবে 5x বাই 100 টাকা। আবার পোস্ট অফিসে দেখো না, পোস্ট অফিসে ওয়াই টাকার 6% হারে 6% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হয়ে যাবে সমান y ইন্টু 6 ইন্টু 1/100। দেখো সুদ বলেছে, তাহলে আয়ের মানটা কি PRT বাই 100, তাহলে 6y বাই 100 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে না 6y বাই 100 টাকা। এই যে দুটো সুদের কি দিয়েছে না যোগফল দিয়েছে, এই দুটো সুদের যোগফল দিয়েছে, তার সাথে সাথে এই আসলের যোগফল দিয়েছে। তাহলে প্রথম শর্তে আমরা আসলের যোগফলটা লিখব। প্রথম শর্তে x প্লাস y সমান দিয়েছে 1 লাখ টাকা। 1 লাখ মানে 5টা শূন্য হয়ে যাবে এত, এটা হচ্ছে 1 নাম্বার আমাদের। আর দ্বিতীয় শর্তে কি দিয়েছে না, দ্বিতীয় শর্তে দিয়েছে না সুদটা দিয়েছে। সুদ কত পাবে 1 বছরে না 5x বাই 100, তাহলে 5x বাই 100 প্লাস 6y বাই 100, 6y বাই 100 সমান দিয়েছে আমাদেরকে সুদটা কত টাকা দিয়েছে, সুদ দিয়েছে 5400 টাকা। সুদ দিয়েছে কত না 5400 টাকা সুদ দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লসাগু কত হয়ে যাবে 100 হয়ে যাচ্ছে লসাগু যদি 100 হয়ে যায়, এরপর দেখো লসাগু 100, তাহলে এটা হয়ে যাবে 5x প্লাস 6y সমান 5400 সমান কত হয়ে যাচ্ছে 5400। এরপর আমরা কিছুটা ক্যালকুলেশন উপরে করা যাক, আমরা উপরে করি। এই ক্যালকুলেশনটাই এটা আমি মুছে দিচ্ছি, এইখানে করা যাক। বা 5x প্লাস 6y, এইখান থেকে আমরা কি x এর মান বা y এর মান বসিয়ে নিতে পারি। x এর মানটা বসিয়ে নিই, x এর মান বসিয়ে নিলে কত হবে না 1 লাখ মাইনাস 1 হবে, 1 লাখ মাইনাস 1, 1 10 শত হাজার অযুত লক্ষ, ঠিক আছে 1 লাখ। তাহলে 5x x এর মান যদি বসিয়ে নিই, তাহলে 5 ইন্টু 1 লাখ মাইনাস y, এটা কত নম্বর থেকে 1 নম্বর থেকে, প্লাস 6y সমান এই 100টা 5400 সাথে গুণ হয়ে যাবে। তাহলে 100টা 5400 সাথে গুণ হয়ে গেলে পেছনে আরও দুটো শূন্য, যেহেতু 100 গুণ হচ্ছে আবার দুটো শূন্য হয়ে যাবে। বা এটাকে এরপর গুণ করো, 5 দিয়ে গুণ করলে 5, 1 2 3 4 5 মাইনাস 5y প্লাস 6y সমান 5 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। বিয়োগ করে দাও, মাইনাস 5y প্লাস 6y কত হয়ে যাবে না y সমান, এইখান থেকে বিয়োগ করব, তাহলে 5000 5 1 10 শত হাজার অযুত লক্ষ, 5,40,000 মাইনাস 5 লাখ, তাই তো মাইনাস 5 লাখ, ঠিক আছে 5 লাখ। তাহলে বিয়োগ করে দিলে কত আসছে, বা y সমান চলে আসবে দেখো 40,000 এত, y সমান তাহলে কত চলে আসছে না 40,000 টাকা। আশা করি তোমরা যোগ বিয়োগটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আমাদের কি ছিল, x প্লাস y সমান 1 লাখ 1 কোটি ছিল, তাই তো 1 10 শত হাজার অযুত লক্ষ, 1 লাখ ছিল নাকি, এখানে কত আসছে 40,000, ঠিক আছে 1 লক্ষ ছিল। তাহলে অতএব 1 নম্বর থেকে আমরা কি পাবো, অতএব 1 নম্বর থেকে পাই y সমান, y তো বার হয়েছে 1 সমান কি পাবো 1 লাখ মাইনাস 40,000 সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে 60,000 এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে y সমান হচ্ছে 40,000 আর x এর মানটা হয়ে যাচ্ছে 60,000। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন না, তিনি আসলাম চাচা ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা ও পোস্ট অফিসে জমা রেখেছিলেন 40,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে, অঙ্ক বোঝানোর টেকনিক ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ 17 দাগের অঙ্কটা, সেটাতে আমরা চলে যাব। 17 দাগের অঙ্কটা দেখো, এই ছিল আমাদের 60,000 এবং 70,000। তাহলে 17 দাগের অঙ্কটা কি আছে একটু পড়ে নেওয়া যাক। তাহলে 17 দাগে কি আছে দেখে নাও, তোমরা তোমাদের বই দেখতে পারো বা স্ক্রিনেও আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো।
রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পায়, 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আলাদা কিছু আছে? 17 অঙ্কটা আলাদা কিছু নেই, সেম প্রসেস সেম নিয়ম সেমভাবে করতে হবে। তাহলে সেম প্রসেস সেম নিয়ম সেমভাবে যেহেতু করতে হবে, তাহলে 17 যে অঙ্কটা রয়েছে সেটা আমি কিন্তু তোমাদের একবারে লাস্টে করব। যদি সময় থাকে XY ধরে করে নেবে, না হলে তোমরা যদি সময় থাকে তাহলে একবারে লাস্টে করব, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, 17 দাগের অঙ্কটাও করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখো 18 দাগের অঙ্কটা কী করবো। তাহলে 17 দাগেরটা তোমাদের হোমওয়ার্ক হলো, 17 নম্বরে যেটা রয়েছে সেটা তোমরা হোমওয়ার্ক হিসেবে ধরে নাও। 17 দাগেরটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, সেম সেম একদম সেম 16-এর যে অঙ্কটা রয়েছে তার মতোই হবে। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি তোমাদের করে দেব। দেখো 18 দাগের অঙ্কটা আমরা দেখবো। এরপর কোনো ব্যাংক বার্ষিক 5% হার সরল সুদে দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 টাকা জমা দিলেন, তারপরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে 3 মাস, তারপরে আবার 3 মাস, তারপর হচ্ছে পরে 6 মাস। তাহলে এইখানে কি হবে না, আমাদের আলাদা আলাদা সময়ের জন্য আলাদা আলাদা সুদটা হবে। যেহেতু আলাদা আলাদা সময়ের জন্য আলাদা আলাদা সুদ হবে, দেখো যেহেতু আলাদা আলাদা সময়ের জন্য আলাদা আলাদা সুদ হবে, তাহলে 18 দাগের অঙ্কটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, তারপর করতে হবে। তাহলে 18 দাগের অঙ্কটাতে কি বলছে একটু বুঝে নাও আগে। 18 দাগের অঙ্কটা একটু বোঝার আছে, এই কারণে আমি 17 দাগেরটা হোমওয়ার্ক দিলাম, যাতে তোমাদের 17 দাগেরটা তোমরা নিজেরাও করে নিতে পারবে, সেই কারণে। 18 দাগের অঙ্কটা দেখো, 18 দাগের অঙ্কটা আমি একটা বছরের একটা ছবি করছি। এখানে ধরে নাও 3 মাস, এটা হচ্ছে 3 মাস, এইখানে আছে 3 মাস, আর এইখানে রয়েছে পুরোটা 6 মাস। এইখানে কি করেছে না, দীপুবাবু না কে রয়েছে, হ্যাঁ দীপুবাবু 15,000 টাকা জমা করছেন। 15,000 টাকা জমা করছেন, 15,000 টাকা তিনি জমা করছেন। এখানে 15,000 টাকা জমা করেছে। এরপর কি হচ্ছে, এরপর বোঝার জিনিস হচ্ছে 15,000 টাকা সুদটা কিন্তু আমাদের প্রথম থেকে শেষ অবধি কত পার্সেন্ট না 5% সুদের হার, আর এর মানটা কিন্তু 5%এই থাকছে, আর ইকুয়াল টু 5% থাকছে। কিন্তু এখানে 15,000 টাকা 3 মাস কাটছে। তারপর দীপুবাবু কোনো একটা প্রয়োজনে 3,000 টাকা তুলে নিলেন। কোনো একটা প্রয়োজনে দীপুবাবু কী করলো, ধরো কি হয়েছে না 3,000 টাকা তার প্রয়োজন হয়েছে কোনো একটা কারণে, তখন সে এই 15,000 টাকার থেকে 3,000 তুলে নিয়েছে। তাহলে তার টাকাটা এইখানে আস্তে আস্তে সেটা কত হয়ে গেছে না 12,000 টাকা। কত টাকা হয়ে গেছে, কারণ সে 3,000 টাকা তুলে নিয়েছে। এরপর সে পরের মাসে ওই কাজটা পেরোনোর পর তার যে আয়, সে আয় থেকে হয়তো সে আবার কি করেছে না কিছু টাকা তিনি জমা দিয়েছেন। কত টাকা, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেয়। তাহলে এই যে 12,000 টাকা ছিল সেখানে 8,000 টাকা যদি জমা দেয়, তাহলে তার টাকার পরিমাণটা হয়ে যাবে মোট 20,000 টাকা। কত হাজার টাকা না 20,000 টাকা। তাহলে 12,000 টাকা ছিল, সেইখান থেকে তার টাকাটা কত হয়ে গেল 20,000 টাকা। এরপর এই 20,000 টাকাটা সে সুদ খাটছে। ঠিক আছে, তাহলে এইখানে একটা আমরা সুদ পাবো, আয়ের ভ্যালু পাবো, যেটা I1 হবে হয়তো, এইখানে একটা পাবো যেটা I2 হবে, আর এইখানে একটা পাবো যেটা হবে I3। তাহলে এই যে I1 I2 I3 এদের যে যোগফলটা, তার সাথে এই 20,000-এর যোগফলটাই হবে আমাদের কি না সুদ প্লাস আসল। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার আমি তাও বলে দিই না, 15,000 টাকা তার প্রথমে ছিল, যেটা 3 মাস কেটেছে কত 5% হারে। তারপর কোনো একটা প্রয়োজনে সে 3,000 টাকা তুলে নিয়েছে। সেই 3,000 টাকা তোলার পর 12,000 টাকা ক মাস কেটেছে না 3 মাস, যার জন্য সুদ পাওয়া গেছে হয়তো I2। তারপর পরবর্তী 3 মাস পর সে আবার 8,000 টাকা জমা দিয়েছে, যেটা হয়েছে মূলধন 20,000 টাকা, এবং পরবর্তী 1 বছর পরে তিনি টাকাটা তুলে নিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে প্রথমে দেখো, তাহলে লেখাটা আমরা কিভাবে লিখব, ও না প্রথম 3 মাস, আর মাস থাকলে কিন্তু কখনোই হবে না, সময় আমাদের কি দরকার না বছর। তাহলে 3 মাস, তাহলে প্রথম 3 মাস অর্থাৎ 3 মাসটাকে আমরা বছরে করলে 3 এর 12
বছরে 15,000 টাকার, 3-12 হবে, 3-12 বছরে 15,000 টাকার 5% হারে সুদ, 5% হারে সুদ, এটা আমি লিখছি I1 সমান কত হবে দেখো, 15,000 গণিত টি আর এর মানটা 5 গণিত টি হচ্ছে 3/12/100 এটা। এরপর এখানে 0 এবং 0 কাটাকাটি, 0 0 কাটাকাটি, 12 3 4 12, 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 3 12, 4 3 12, 2 দিয়ে যাবে, 2 2 4, 7 2 14, 5 2 10, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত না 75 আর 5 গুণ হবে, 5 5 25 আর 5 7 35, 36 37/2, তাহলে এটা হয়ে যাবে 2 1 2, 8 2 16, 7 2 14.50 টাকা, 187.50 টাকা। তাহলে 3 মাসে তিনি সুদ কত পাচ্ছে না 187.50 টাকা। এরপর কি হয়েছে না দ্বিতীয় 3 মাসে, দ্বিতীয় 3 মাস অর্থাৎ 3/12 বছরে কত হাজার টাকা, 15,000 টাকা আর নেই, 15,000 বিযুক্ত 3,000, 15,000 বিযুক্ত 3,000 সমান 12,000, 12,000 টাকার 5% হারে সুদ, 5% হারে সুদ I2, এটা আমরা কি ধরে নেব I2, কি ধরবো না I2, তাহলে I2টার মান কত হবে না দেখো 12,000 টাকা, তাহলে I2 সমান 12,000 গণিত 5 আর এর মান 5, সময়টা 3/12/100, এখানেও কাটাকাটি একই রকমভাবে 0 0 কেটে যাবে, 12 দিয়ে কাটাকাটি যাবে, 12 10 120, 5 3 15, 15 10 150 টাকা, তাহলে 150 টাকা। যেহেতু টাকার পরিমাণটা কম তার জন্য সুদের পরিমাণটাও কি হয়ে গেছে না কম হয়ে গেছে। এরপর তৃতীয় যে সময়টা রয়েছে, তৃতীয় 6 মাসে, তৃতীয় 6 মাস অর্থাৎ 6 মাস অর্থাৎ কত বছর না 6/12 বছরে। এরপর দেখো টাকাটা কত ছিল না 12,000 টাকা ছিল, তাহলে এই যে 12,000 টাকা, তাহলে 12,000 যুক্ত তার সাথে দিয়েছে কত 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে সমান 20,000, 20,000 টাকার 5% হারে 20,000 টাকার 5% হারে সুদ, 20,000 টাকার 5% হারে সুদ I3 সমান দেখো কত হয়ে যাবে না I3 সমান হয়ে যাবে আমাদের 20,000 PRT, তাহলে 20,000 গণিত 5 × 6/12, 6/12/100, 0 0 কেটে যাচ্ছে, 6 2 12, 2 দিয়ে 200 কাটলে 100, 2 দিয়ে 200 কাটাকাটি করলে কত হয়ে যাবে 100, তাহলে 5 আর 100 গুণ করলে হয়ে যাচ্ছে 500 টাকা, কত টাকা না 500 টাকা। এই হচ্ছে আমাদের টাকার পরিমাণ। তাহলে এই যে টাকাটা বার হয়েছে না এখানে দেখো কত বার হয়েছে না 187.50 টাকা, এখানে 150 টাকা, এখানে 500 টাকা, তাহলে মোট কত এই যে I1 এর মানটা হয়েছে 187.50, I2 এর মান কত হয়েছে 150 আর I3 এর মান হয়েছে 500। তাহলে এই যে টাকাটা রয়েছে এই এদের যোগফল প্লাস তার যে আসল কত হয়েছে এখন 20,000 টাকা, তাহলে এই দুটোকে মিশিয়ে দিলে আমাদের কি পাবো না সুদ আসল, অর্থাৎ সুদ আসল পেয়ে যাবো। তাহলে কত বলেছে না ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে, তাহলে লেখাটা আমি উপরে লিখে দিচ্ছি না ওই, এটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। তাহলে এইখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তাহলে এইখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবে
সমান দেখো আসলটা আমি আগে লিখছি 20,000 প্লাস 20,000 প্লাস সুদটা দেখো কত আছে না একবার 187.50 প্লাস একবার রয়েছে 150 যুক্ত একবার রয়েছে 500 একবার রয়েছে কত না 500 টাকা 500 টাকা ঠিক আছে। তাহলে 500 টাকা তাহলে এটা কত হয়ে যাবে 20,000 যুক্ত এটা যোগ করব তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 50 এখানে রয়ে যাবে তারপর 007 তাহলে 7058 8 5 13 তারপর 5 একে 6 7 একে 8 837.50 এটা কি হয়ে যাবে না টাকা। তাহলে মোট কত হয়ে যাচ্ছে না 20,837.50 টাকা 20,837.50 টাকা এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে দীপুবাবু বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে না 20,837.50 টাকা। আশা করি তোমাদের কোনো জায়গাতে কোনো রকমের বুঝতে অসুবিধা হয় না, যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি চাও ভিডিওটি একটা স্ক্রিনশট করে রাখতে পারো, স্ক্রিনশট করে রাখার দরকার নেই এই কারণেই বলবো না যেটুকুটা আমি করাচ্ছি মন দিয়ে শুনো এবং খাতাতে করে করে যাও, তাহলে তোমরা একদম ডিটেলসে যেহেতু করাচ্ছি ডিটেলসে বুঝাচ্ছি ডিটেলসে লিখিয়ে দিচ্ছি তাহলে বোঝার কোনো অসুবিধা হবে না। হয়তো একটু হতে পারে কি না কাটাকাটি করার সময় হয়তো একটু তোমাদের অসুবিধা হতে পারে, কারণ এখানে লেখাগুলো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু যদি তোমরা মন দিয়ে শুনো যে আমি কোনটাকে কার সাথে কাটছি যেহেতু আমি বলে দিচ্ছি যে কীভাবে কাটাকাটি করছি তাহলে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এবং গুণ ভাগগুলো যদি টুকুটাকু জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা অঙ্কটা পরীক্ষার হলেও গিয়ে নামিয়ে আসতে পারবে, ঠিক আছে, এবং ফুল মার্কস পাবে। তাহলে এই ছিল আমাদের 18 দাগের অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব না 19 দাগের যে অঙ্কটা রয়েছে সেই 19 দাগের অঙ্কে চলে যাব। দেখো 19 দাগে কি রয়েছে তোমরা বই থেকে দেখে নাও বা স্ক্রিনে দেওয়া রয়েছে স্ক্রিন থেকে দেখে নিতে পারো। আর অঙ্কের সলিউশন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং ভিডিওটি যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখছো আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যাতে তাদেরও সুবিধা হয় এই ক্লাসগুলো দেখে, তারাও যাতে বুঝতে পারে। এবং তোমাদের একটা লাইকে কিন্তু আমার মোটিভেশন, তাই অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের একটা সাবস্ক্রিপশন একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমি মোটিভেশন পাবো এবং আমি চাইবো যে তোমরা আরও ভালো করে পড়াশোনা করো, আরও ভালো নাম্বার পাও পরীক্ষাতে। তার জন্য এত খাটাখাটি করছি, মানে তোমাদের কী করতে হবে না ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করতে হবে, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। দেখো 19 দাগেরটা কি রয়েছে না রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 52,000 টাকায় ভাড়া দেন। তাহলে 1 বছর পর তিনি কি করেন না এই বছর ধরো 2026-এ তুমি 2,40,000 টাকা ধার নিয়েছো, এরপর কি করলে না বাড়ি তৈরি করার পর তারপরে বছর অর্থাৎ 2027-এ তুমি বাড়ি ভাড়া দিয়ে দিলে কত হাজার টাকা না 5,200 টাকা মাসিক ভাড়ায় তুমি বাড়ি ভাড়া দিলে। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। তুমি নিজের পয়সা কিন্তু খরচ করছো না, কি করছো না বাড়ি ভাড়া যেটা পাচ্ছ সেই টাকাটাই ব্যাংকে গিয়ে জমা দিচ্ছ, তার ফলে কি হচ্ছে না তোমার বাড়ি ভাড়ার টাকা থেকে তোমার ব্যাংকের টাকা শোধ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কত বছরে শোধ হবে, এখানে প্রশ্নটা হচ্ছে যে কত বছরে তোমার বাড়িটা নিজের নামে হয়ে যাবে, অর্থাৎ নিজের নামেই আছে যদিও কিন্তু সেটা সম্পূর্ণ নিজের আওতায় আসবে, সেটাই হচ্ছে এখানে প্রশ্ন। তাহলে 19 দাগের অঙ্কে দেখো কি বলা হয়েছে না কিছু টাকা 19 দাগের অঙ্কে কিছু টাকা তুমি ধার নিয়েছো, সেইখান থেকে কত বছর পর শোধ করলে না বাড়ি ভাড়ার টাকা থেকে লোনটা শোধ হবে। তাহলে ধরে নেওয়া হচ্ছে ধরি x বছর পর ধরি x বছর পর ব্যাংকের টাকা শোধ হবে। তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। 1 বছর পর ব্যাংকের টাকা শোধ হবে। তাহলে 1 বছরের সুদ আসল কত হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কত টাকা আছে না 2,40,000 টাকার 2,40,000 টাকার কত পার্সেন্ট হারে 2,40,000 টাকার 12% সরল সুদের হারে, অর্থাৎ 12%
সুদের হারে 12%, সুদের হারে x বছরের সুদ আসলটা লাগবে। আমাদের কি দরকার না সুদ আসল, যেহেতু সুদ এবং আসল দুটোই শোধ করতে হবে তোমাকে, তাহলে সুদ আসল সমান 2,40,000 ইন্টু 12 ইন্টু x বাই 100, এত কি প্লাস, যেহেতু সুদ আসল বলা হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের সুদ, আসলটা কত হয়ে যাবে প্লাস এক্স। এই এত টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে, কাকে না ব্যাংকে পরিশোধ করতে হবে। এরপর দেখো বলা হয়েছে না এর ঠিক 1 বছর পর, যে বছরটা রয়েছে 1 বছর তার ঠিক 1 বছর পর, অর্থাৎ তাহলে আবার কি করছি আমরা না বাড়ি ভাড়ার টাকা এক্স কত বছরে না 1 বছর পর, তাহলে x - 1 বছরে 5,400 নাকি 5,200 টাকা প্রতি মাসে, 5,200 টাকা প্রতি মাসে, 5,200 টাকা x - 1 বছরে এত টাকা প্রতি মাসে বাড়ি ভাড়া পেলে, মোট বাড়ি ভাড়া সমান কত হয়ে যাবে দেখো 5,200 গণিত x - 1। অনেকে এটা করে দেবে 5,200 গণিত x - 1, কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ x - 1টা কিসে আসে বছরে আছে, আর তুমি কি দিয়েছো বাড়ি ভাড়া প্রতি মাসে, তাহলে এই বছরটাকে যদি মাসে করতে হয় তাহলে কত দিয়ে গুণ না 12 দিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে এটা গণিত x - 1 গণিত 12, এটাই হয়ে যাবে আমাদের টাকা। তাহলে এই যে সুদ আসলের যে টাকাটা ব্যাংকে তোমার ধার হচ্ছে সেটা তুমি বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করছো, তাহলে এই যে দুটো কোন দুটো না এই যে এই টাকাটা আর এই টাকাটা, এই দুটো টাকার কি হবে না সমান হবে, অর্থাৎ পরিশোধ হচ্ছে মানে এই দুটো টাকা কি হয়ে যাবে তোমার সমান হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো টাকা কি করব আমরা সমান করে দেবো, তাহলে শর্তে কি লিখতে পারি আমরা না 2,40,000, তাই তো 2,40,000, তাহলে ভুল লিখেছি উপরেরটা 2,40,000 আছে, হ্যাঁ 2,40,000 যদি আসে তাহলে এখানে আর একটা জিরো হবে, এখানে আরেকটা জিরো হবে, 2,40,000 গণিত 12 গণিত x বাই 100 গণিত প্লাস x সমান 52,000 ইন্টু x - 1 ইন্টু 12। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই দিয়েছে এক্সের মানটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে যে কত বছরে হবে, তাই তো। এখানে আরেকটা জিনিস ভুল রেখেছি, এক্স বছর বটে সময় বটে, এখানে আমাদের টাকার পরিমাণটা কিন্তু দেওয়া আছে, টাকার পরিমাণটা দেওয়া আছে মানে এটা এক্স হবে না, এটা হয়ে যাবে আমাদের 24,000, তাই তো। এটা হয়ে যাবে আমাদের 24,000, এটা 24,000 হয়ে যাবে এত টাকা, কারণ পি এর মানটা তো দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, তাহলে এটা এক্স হবে না, এটা হয়ে যাবে কত না 24,000, তাহলে প্লাস 24,000 নয় 2,40,000, হ্যাঁ ঠিক আছে 2,40,000 সমান এটা হয়ে যাবে 5,200 গণিত x - 1 ইন্টু 12। এরপর দেখো ঠিক আছে নাকি, এরপর ঠিক আছে, এরপর আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার সহজ প্রসেস কি না, এটা আমরা কমন নিয়ে নেব, তার আগে কাটাকাটি যেত, কিন্তু কাটাকাটি আমি করব না, কাটাকাটি করলে কমন নিতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি কাটাকাটি করব না, কমন নিয়ে নেব। 2,40,000টা কমন নিয়ে নেব, 2,40,000 কমন নিয়ে নিলে এটা হবে 12x বাই 100 প্লাস 1, 12x বাই 100 প্লাস 1। দেখো কাটাকাটি করার কি সহজ প্রসেস রয়েছে দেখো, তারপরে এটা হয়ে যাবে 52,000 গণিত x - 1 ইন্টু 12। এই যে 2,40,000 এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, কোন পাশে এই পাশে নিয়ে যাব, তারপর কাটাকাটি করব। তাহলে দেখো বা এটা হয়ে যাবে, এটাকে যোগ করো, তাহলে এটা 100, এটা 24x সরি 24 নয় 12x মাইনাস প্লাস 100 সমান 5200 ইন্টু x - 1 ইন্টু 12।
এরপর আমি কাটাকাটি শুরু করব 2,40,000। এরপর আমি কাটাকাটি শুরু করব এবং বিন্দাস কাটাকাটি করে যাব যাতে খুব সহজেই আমাদের অ্যান্সারটা আসে। দেখো তাহলে কাটাকাটি করার যে প্রসেস সেটা দেখে নাও। এইখানে কি করব না, এই জিরো কেটে যাবে, আর এখানে যেহেতু যোগ করা আছে নিচেরটা গুণের আকারে আছে, তাহলে এর সাথে এই দুটো শূন্যও আমরা কেটে দিতে পারবো। কি করলাম না, এইখানে ডবল জিরো কাটাকাটি, এই পাশে ডবল জিরো, এই পাশে ডবল জিরো কাটাকাটি হয়ে গেছে। 12 দিয়ে 24 কাটবো, 12 দুগুণে 24 কত হয়ে যাবে, 12 দুগুণে 24 ছিল, তাহলে 12 দুগুণে 24 হয়ে গেছে। এরপর 2 দিয়ে 52 কাটা, 2 52 কাটলে হবে 26 দুগুণে 52। বুঝে গেছে কাটাকাটি করবো কিভাবে। এরপর দেখো এটা হয়ে গেল। এরপর বা এখানে দেখো 12x 100 আছে, তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে যাব। তার আগে 12x এই পাশে থাকছে, 12x প্লাস 100 সমান এটা হয়ে যাবে গুণ করলে 26x মাইনাস 26 26। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর দেখো পরের আর একটু রয়েছে, পরেরটা আমি উপরের লাইনে করে দিচ্ছি, নিচে যেহেতু দেখতে অসুবিধা হবে উপরের লাইনটাতে করে দিচ্ছি। উপরের লাইনটাতে আমি করে দিচ্ছি, দেখো 12x বা 12x মাইনাস 26x, আর এটা হয়ে যাবে মাইনাস 26 ছিলই, তার সাথে সাথে মাইনাস 100 বা এটা যদি বিয়োগ করা হয় 12 14 নাকি মাইনাস 14x ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস 126, মাইনাস মাইনাস কেটে গেল, বা 1 সমান 126/14। দেখো কত আসছে, কত হবে 8 4 8 32, 4 9 36, 9 হয়ে যাবে নাকি, 9 হয়ে যাবে অ্যান্সার। 9 14 126 9, 4 9 36, 6 3 হাতে 9 1 9 3 12, তাহলে 9 হয়ে যাবে অ্যান্সার। তাহলে x এর মান কত হবে না, x ইকুয়াল টু হবে 9। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে না, x ইকুয়াল টু 9। কী করলাম না, এটাকে দুটোকে সমান করেছি, কাটাকাটি করার জন্য একটা সহজ প্রসেসে নিয়ে এসেছি, তারপর x ইকুয়াল টু 9 করে দিয়েছি। অনেকে বলবে স্যার এত বড় করার দরকার নেই, কাটাকাটিটা আমরা আগেও করে নিতে পারি। হ্যাঁ, যারা আগে করে নেবে কোনো অসুবিধা নেই, যেভাবে তুমি পারো খুব সহজে যেভাবে তোমাদের মনে থাকবে সেভাবে করো, কিন্তু এটা একটু সহজ প্রসেস হয় এবং এটা মনে রাখাটাও সহজ, তাই আমি এই প্রসেসেই করে দেখালাম তোমাদেরকে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে অসুবিধা হয়, কোনো জায়গাতে প্রবলেম হয়ে থাকে যে কাটাকাটি স্যার বুঝতে পারলাম না বা অন্য কোনো, সেক্ষেত্রে না হয় যখন রিভিশন হবে, প্র্যাকটিস হবে, তখন আবার ঘুরে এই জিনিসগুলো এই বিষয়গুলো সম্পর্কে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি কোনো জায়গায়। এরপর আমরা 20 দাগের অঙ্কটা দেখে নেব। দেখো 20 দাগের অঙ্কে কী আছে না, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে। যখন প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন হিসাব করতে হবে। তাহলে কি বলেছে না, 1,20,000 টাকা তো ইনি জমা রেখেছেন, এবং বড় মেয়ের জন্য তাহলে ধরে নাও 20 টাকাটা, তাহলে ধরে নিই, ধরি রথিন বাবু বড় মেয়ের জন্য 1 টাকা, বড় মেয়ের জন্য 1 টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা জমা রাখেন, y টাকা জমা রাখেন। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব। তাহলে বড় মেয়ের 1 টাকা, বড় মেয়ের, অতএব বড় মেয়ের 1 টাকা কত পার্সেন্ট সরল সুদের হারে না, 10% সরল সুদের হারে, 10% সুদের হারে, 10% সুদের হারে কি দেওয়া আছে না, 10% সুদের হারে কত বছর না, যখন তার 18 হবে, 18 বছর, অর্থাৎ এখন তার বয়স কত 13 বছর, তাহলে 18 বিযুক্ত 13 অর্থাৎ 5 3 8 5 বছর, 5 বছর পর 10% সুদের হারে 5 বছর পর সুদ আসলটা আমাদের বলেছে 1,20,000, তাহলে সুদ আসল বার করবো, সুদ প্লাস আসল
সুদ প্লাস আসল সমান কত হয়ে যাবে দেখো। তাহলে সুদটা কত না, সুদটা হচ্ছে আমাদের পি এর মান কত এক্স, আর এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 5 বাই 100 প্লাস কত হয়ে যাবে না আসল হচ্ছে এক্স এত টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের সুদ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসবে, এখানে 0 0 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে যাবে 2 হচ্ছে লসাগু, তাহলে x প্লাস 2x সমান 3x বাই 2 টাকা। এটা হচ্ছে বড় মেয়ের সুদ আসল, বোঝা গেছে। এরপর দেখো না আবার ছোট মেয়ের y টাকা, ছোট মেয়ের y টাকা, ছোট মেয়ের কত টাকা না ছোট মেয়ের y টাকা, ছোট মেয়ের কত টাকা রয়েছে না ছোট মেয়ের y টাকা 10% সুদের হারে এটা হয়ে যাবে 18 মাইনাস ছোট মেয়ের বয়সটা যেন কত 8 বছর, তাহলে 18 মাইনাস 8 সমান 10 বছর পর সুদ আসল, 10 বছর পর সুদ প্লাস আসল সমান কত হবে y ইন্টু 10 বাই 100 প্লাস y, তাহলে 0 0 কাটে যাচ্ছে, তাহলে y প্লাস y সমান 2y টাকা। তাহলে এটা হচ্ছে ছোট মেয়ের টাকার পরিমাণ। তাহলে দেখো প্রথম শর্তে আমরা কি লিখতে পারি, প্রথম শর্তে বড় মেয়ের ক্ষেত্রে কি হয়েছে না প্রথম শর্তে বড় মেয়ের ক্ষেত্রে 3x বাই 2 টাকা, তাহলে 3x বাই 2 সমান দিয়েছে আমাদের কত 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা, 1,20,000 তাই তো 1,20,000 টাকা। তাহলে এখানে দেখো 3 দিয়ে যদি এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1 সমান 1,20,000 গণিত 2 3 দিয়ে কাটাকাটি করো, 3 4 12 0 0 0 0 4 দুগুণে 8 1 2 3 4, তাহলে x এর ভ্যালু কত বার হয়ে গেল না x সমান হচ্ছে 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য কত হাজার টাকা জমা রেখেছিলেন, x সমান 80,000 অর্থাৎ 80,000 টাকা। একই রকমভাবে দ্বিতীয় শর্তে আমরা ছোট মেয়ের জন্য পাবো, দ্বিতীয় শর্তে ছোট মেয়ের জন্য কত হাজার টাকা জমা রেখেছে, অর্থাৎ 2y সমান 1,20,000 বা y সমান তাহলে কত হয়ে যাবে 1,20,000 2 দিয়ে ভাগ করলে 60,000 টাকা, 1,20,000 টাকা, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে না 60,000 টাকা। তাহলে ছোট মেয়ের জন্য তিনি 60,000 টাকা ও বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা জমা রেখেছিলেন। 17 দাগে যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, সেটা তোমরা বাড়িতে করে নেবে, আশা করি পারবে। 17 দাগের অঙ্কটা সেম টু সেম 16 দাগে, সেটা করে আর আমি সময় নষ্ট করছি না। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তোমাদের লাইকেই কিন্তু আমার মোটিভেশন, আমি কিন্তু তোমাদের একটা লাইকেই মোটিভেশন পাই যে তোমরা দেখছো, এবং এই যে লাইক তোমাদের, সেই লাইকের মাধ্যমে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। যারা মাধ্যমিক পরীক্ষা দিবে বা যারা 2027 মাধ্যমিক দিবে, ক্লাস 10-এ যারা উঠেছো তাদের যে তোমাদের বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। জয় হিন্দ।